হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ইতিহাসের কিছু স্মরণীয় সাল নিয়ে থাকছে আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। যারা কম্পিটিটিভ ফিল্ডে প্রথম বা বিগিনার এই শুরু করতে চাইছো, তাদের জন্য ক্লাসটির মাধ্যমে তোমরা ইতিহাসের যে সাল এবং ইতিহাসের ঘটে যাওয়া ঘটনাগুলি সম্পর্কে ধারণা করতে পারবে, এবং এর সাথে সাথে যারা তো কম্পিটিটিভ ফিল্ডের সঙ্গে অলরেডি অনেক সময় ধরে আছো, তাদের একটা রিভিশন লেসন হয়ে যাবে এখান থেকে। তো চলো শুরু করি, আর কথা না বাড়িয়ে। দেখো সবাই, এখানে সাদা কালিতে যেটা লেখা আছে, সেখানে কোন সাল বা খ্রিস্টপূর্বাব্দ বা খ্রিস্টাব্দ সম্পর্কে এখানে বলা হয়েছে, এবং তারপর যেটা বেগুনি কালিতে লেখা আছে সেখানে বলা হয়েছে ওই সময় কি ঘটেছিল বা ওই সময় কি ছিল সেই সম্পর্কে লেখা আছে। তাহলে চলো দেখি কি লেখা আছে। আনুমানিক 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ, মানে 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ তখন কি হয়েছে, ভারতে মানুষ বসতির সূচনা করেছে। তাহলে প্রথমে যদি বলে মানুষ কোথায় ছিল, প্রথমে আমরা জানি সবাই যে আফ্রিকাতে প্রথম মানুষ, অর্থাৎ মানব জাতির সূচনা হয়েছিল প্রথম আফ্রিকাতে। এবং তারপর আমাদের এখানে অর্থাৎ ভারতে মানুষের বসতির কখন সূচনা করেছিল, 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ আগে। তারপর দেখো আনুমানিক 5 লক্ষ থেকে 9,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, তাহলে 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দে ভারতে মানুষের বসবাসের সূচনা হয়েছিল। এবং এরপর আনুমানিক 5 লক্ষ খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ থেকে মানে আনুমানিক 5 লক্ষ থেকে 9,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে প্রাচীন প্রস্তর যুগ চলেছিল, এবং এই প্রাচীন প্রস্তর যুগকে পালাইলিথিক যুগও বলা হয়। দেখো, তাহলে আমরা বলতেই পারি যে প্রাচীন প্রস্তর যুগটা একটা হিউজ টাইম কাটিয়েছে, এবং তারপর আনুমানিক 8,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ, ওই সময় কি হয়েছে, ভারতে মধ্যপ্রস্তর যুগের সময়কাল ছিল 8,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। এবং এই যুগটিকে, মধ্যপ্রস্তর যুগটিকে মেসোলিথিক যুগ বলা হয়। এরপর আমরা সবাই নাম শুনেছি ছোটোর থেকে, যে মেহেরগড় সভ্যতা আনুমানিক 7,000 খ্রিস্টপূর্বাব্দে, বিসি অর্থাৎ বিফোর খ্রিস্ট, তো তাই এটাকে খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কে হিসেবে এটা তুলনা করা হয়, বা ওইভাবেই বলা হয়ে আসে। তাই আনুমানিক 7,000 খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড় সভ্যতার সূচনা হয়। এরপর আনুমানিক 6,000 খ্রিস্টপূর্বাব্দে ভারতে নব্যপ্রস্তর যুগ অর্থাৎ নেওলিথিক যুগের সূচনা হয়। অর্থাৎ দেখো, তাহলে 3টি প্রস্তর যুগ কীরকম আছে ভারতে। প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 9,000 খ্রিস্টপূর্বাব্দ। এরপর মধ্যপ্রস্তর যুগ হলো 8,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ, এবং নব্যপ্রস্তর যুগ হলো 6,000 খ্রিস্টপূর্বাব্দ। আর কোনটাকে কি বলে এটাও মনে রাখতে হবে, প্রাচীন প্রস্তর যুগকে কী বলে, মধ্যপ্রস্তর যুগকে কী বলে, এবং নব্যপ্রস্তর যুগকে কী বলে। এবার তারপর আসি আনুমানিক 3,000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, এই সময় ছিল হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু আমাদের থেকেও উন্নত ছিল, কারণ তাদের তখনকার সময় প্রণালী ব্যবস্থা ছিল, এমনকি আরও বিভিন্নভাবে তারা উন্নত ছিল। তখনকার দিনে পোড়ামাটির ইট ব্যবহার করতো। আর আমরা দেখো এখনও পর্যন্ত আমাদের শহরগুলোতে এখনও পর্যন্ত ঠিকভাবে প্রণালী ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেমই তৈরি হয়নি। ঠিক আছে, ওই সব বাদ দাও, ছাড়ো। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ, 1500 খ্রিস্টপূর্বাব্দে কী হয়েছিল, আর্যদের ভারতে আগমন। এরপর দেখো আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, ওই সময় কি হলো, ঋগ বৈদিক যুগ। তাহলে আর্যরা এলো, তারা বেদ লিখলো। তো বেদ কখন লিখেছে, ঋগ্বেদ লিখেছে, ঋগ বৈদিক যুগ ওই জন্য বলা হচ্ছে ওইটা হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে যে ঋগ্বেদের রচনাকাল যদি এক্সাক্ট বলা হয়, তাহলে সেটা আনুমানিক কত বলেছে, 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এরপর আনুমানিক 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পরবর্তী বৈদিক যুগ এসেছে। তাহলে দেখো, 1500 খ্রিস্টপূর্বাব্দে ঋকরা ভারতে এলো,
এরপর 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে ঋগ বৈদিক যুগ, এবং 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তারপর দেখো আনুমানিক 600 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ ষোড়শ মহাজনপদের উদ্ভব। এটাও আমরা ছোটবেলাতে পড়েছি ইতিহাস বইতে, যে ষোড়শ মহাজনপদ, 16টা মহাজনপদ ছিল। এই ষোড়শ মহাজনপদগুলি একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকতো। কিছু কিছু নাম মনে করার চেষ্টা করো, দেখো অঙ্গমগধ, কাশী কোশল, ব্রিজি, মল্ল, তো এইরকম 16টি মহাজনপদ ছিল। এটা নিয়ে আলাদা একটা ভিডিওই হয়ে যাবে, ও সে অনেক বড় টপিক। এবার আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দে কি হলো, বা মতান্তরে 563, এই সময় বুদ্ধদেবের জন্ম হয়। বুদ্ধদেব অর্থাৎ গৌতম বুদ্ধ। এবং দেখো তার কিছু বছর পরেই অর্থাৎ আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীরের জন্ম হয়। দেখো একই সময় কিছু সময়ের ডিফারেন্স, 20-30 বছরের, তো তার মধ্যেই দুজন মহাপুরুষের জন্ম হয়েছে। 566 মতান্তরে 563 এই সময় বুদ্ধদেবের জন্ম হয়, এবং 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীরের জন্ম হয়। আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 483 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেবের মৃত্যু হয়। 483 খ্রিস্টপূর্বাব্দের সময় থেকে কি হলো না, ওই সময় থেকে বৌদ্ধ সম্মেলন হওয়া শুরু হলো। এবং প্রথম বৌদ্ধ সম্মেলন কে করলো? রাজা অজাতশত্রু প্রথম বৌদ্ধ সম্মেলন করলো। কোথায় করলো? রাজগিরে করলো। এবং সেখানের সভাপতি ছিলেন মহাকাশ্যপ। 4টে বৌদ্ধ সম্মেলন আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে। তো তার মধ্যে 483 যদি সেটাই ধরা হয় যে বুদ্ধদেবের মৃত্যু, তাহলে ওই সময় থেকেই রাজগিরে কে অজাতশত্রু সভাকবি মহাকাশ্যপ ছিলেন, এবং ওই সময় প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এবং তার ঠিক 100 বছর পর 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়। রাজা ছিলেন কালা অশোক এবং সভাপতি ছিলেন সাবাকামি। এরপর দেখো 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আগমন। তো 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়, বা ঝিলামের যুদ্ধ, যেটি ঝিলাম নদীর তীরে হয়েছিল, এই জন্য ওটাকে ঝিলামের যুদ্ধ বলা হয়। তো 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন আরোহণ। এরপর দেখো 305 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস ও চন্দ্রগুপ্তের যুদ্ধ হয়। সেলুকাস কে ছিল না, আলেকজান্ডারের দূত সেলুকাস, এবং তার এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে যুদ্ধ হয়। এরপর 305 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ মেঘাস্তিনিস ভারতে আসেন। কার সময় না, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। এটা তো প্রতিটা পরীক্ষার কমন কোশ্চেন, যে মেঘাস্তিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন। তারপর 273 খ্রিস্টপূর্বাব্দে অশোকের সিংহাসন লাভ। 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যাভিষেক। 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়, এবং ওই যুদ্ধের পরেই অশোক কি করেন, যে শান্তির বাণী প্রচার করা শুরু করেন। তো 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়। তাহলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বাব্দে কোথায়? পাটলিপুত্রে। কে ছিল? রাজা অশোকের সময় হয়। সভাকবি ছিল মাগলিপুত্র তৃষা। এরপর দেখো 78 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে হচ্ছে কনিষ্কের সময়। আগেরগুলো সব খ্রিস্টপূর্বাব্দে ছিল। এরপর কি, খ্রিস্ট জন্মের পরে, ওই জন্য খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে তাহলে কি হচ্ছে, কনিষ্কের সিংহাসন আরোহণ ও শকাব্দের প্রচলন। 78 খ্রিস্টাব্দে আর কি আছে? 78 খ্রিস্টাব্দে আছে কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সম্মেলন। রাজা কনিষ্ক, মানে রাজা ছিলেন কনিষ্ক, এবং সভাকবি কি ছিল না, বসুমিত্র। তাহলে দেখো 4টি বৌদ্ধ সম্মেলন পরপর হলো। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এসএসসির পরীক্ষাতে তো এই বৌদ্ধ সম্মেলন থেকে একটা প্রশ্ন থাকেই থাকে। 399 থেকে 414 খ্রিস্টাব্দে ফা হিয়েন ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের সিংহাসন আরোহণ। 629 থেকে 645 খ্রিস্টাব্দে, এই সময়টাকে কি ধরা হচ্ছে, হিউয়েন সাং ভারতে আসেন হর্ষবর্ধনের রাজত্বকালে। এরপর 637 খ্রিস্টাব্দে কি হয়, শশাঙ্কের মৃত্যু হয়।
তারপর দেখো 712 খ্রিস্টাব্দে রাউরের যুদ্ধ, যখন কি হচ্ছে ভারতের প্রথম মুসলিম আক্রমণ করা হয় কার সময়, মোহাম্মদ বিন কাসিম, মানে মুসলিম আক্রমণ কি করেন, মোহাম্মদ বিন কাসিম প্রথম মুসলিম আক্রমণ, 712 খ্রিস্টাব্দ। 750 খ্রিস্টাব্দ পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেন প্রথম নির্বাচিত রাজা। 1000 থেকে 1025 খ্রিস্টাব্দে আল-বিরুনি ভারতে আসেন। 1000 থেকে 1026 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ 26 বছর ধরো, এই 26 বছরের মধ্যে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। 1025 থেকে 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কর্তৃক সোমনাথ মন্দির লুট ও ধ্বংসসাধন হয়। 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ, মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ, এটিও ইম্পর্টেন্ট। 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হয় এবং এটাতে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। তাহলে কে জয়ী হন? পৃথ্বীরাজ চৌহান জয়ী হন। দেখো তার পরের বছরই 1192 খ্রিস্টাব্দে কি হয় না, তরাইনের দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধ হয়। তৃতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও মারা যান। 1205 থেকে 1206 খ্রিস্টাব্দে বাংলাতে প্রথম মুসলিম হিসেবে বখতিয়ার খলজি আক্রমণ করেন। সেই সময় বাংলার শাসক ছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেন। তাহলে বাংলাতে প্রথম মুসলিম হিসেবে কে আক্রমণ করেন? বখতিয়ার খলজি আক্রমণ করেন, এবং এই সময় বাংলার শাসক কে ছিলেন? লক্ষণ সেন ছিলেন। 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম সুলতানি শাসনের প্রতিষ্ঠা, দাস বংশের শাসন শুরু হয়। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের ভারত আক্রমণ, ইলতুৎমিশের রাজত্বকালে। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, তিনি প্রথম জীবনে কৃতদাস ছিলেন, তাই সুলতানি শাসন হওয়া সত্ত্বেও বংশটি দাস বংশ নামে পরিচিত ছিল। এরপর দেখো 1288 থেকে 1292 খ্রিস্টাব্দ, এই সময় কি হয়েছে? মার্কো পোলোর ভারত আগমন। এই সময় আর কি হয়? খলজি বিপ্লব, অর্থাৎ দাস বংশের অবসান এবং খলজি বংশের সূচনা। এটিও সুলতানি শাসনের মধ্যেই পড়ে। তো প্রথম বংশ হিসেবে দাস বংশ ছিল এবং তারপর খলজি বংশ সূচনা হয়। 1334 খ্রিস্টাব্দে ইবন বতুতা মরক্কো থেকে ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের সময়। তাহলে ইবন বতুতা কোথা থেকে ভারতে আসেন? মরক্কো থেকে। কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। মোহাম্মদ বিন তুগলক মানে সেটা আবার তুগলক বংশ শুরু হয়ে যাচ্ছে। 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের সূচনা ও প্রতিষ্ঠা হয়। 1339 খ্রিস্টাব্দে দোকানি নামক তামার মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন। এরপর 1414 খ্রিস্টাব্দে দিল্লিতে সৈয়দ বংশের প্রতিষ্ঠা। 1469 খ্রিস্টাব্দে গুরু নানকের জন্ম তালবন্দি গ্রামে, এবং 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়, এবং 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারত আগমন কালিকট বন্দরে এসেছিলেন। তিনি কিসের জন্য এসেছিলেন? মশলার ব্যবসা করার জন্য এসেছিলেন। তো এরপর থেকে ইউরোপীয়দের আগমন শুরু হয়, এবং এর পরের যে সমস্ত ঘটনা আছে সেইগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানবো, পরের ক্লাসে জানবো। আজ এখানেই ক্লাসটি শেষ করলাম। পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। অবশ্যই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো এখান থেকে অনেক কিছু জানার অবশ্যই ছিল, তো এবং সালগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই আশা করি মনোযোগ সহকারে শুনেছো, এবং যদি পারো এগুলো সব নোট করে নাও, আর টেলিগ্রামে এই ভিডিওর PDF পেয়ে যাবে, যেটি ডিসক্রিপশন বক্সে আছে। থ্যাংকস ফর ওয়াচিং।